নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান, কলমে ববিতারা। দীপুর ছুটি শেষ, আজ চলে যাবে। হেমা কিছুতেই দীপুকে যেতে দেবে না। দীপু ব্যাগ গোছালে সব কাপড় চোপড় ব্যাগ থেকে টেনে টেনে ফেলে দিচ্ছে হেমা। দীপু অধৈর্য ধরে হেমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে। থাপ্পড় খেয়েও দমে যায়নি হেমা। আচমকা দীপুর শার্টের কলার দুই হাতে খামচে ধরে টলমলো চোখের দীপুর দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে একা রেখে কিছুতেই যেতে পারবে না। একান্তই যদি তোমার যাওয়ার প্রয়োজন হয় আমাকে সাথে নিয়ে যাও। অসম্ভব, তুমি এখানেই থাকবে। না, আমি কিছুতেই এখানে থাকবো না। কেন থাকবো আমি? কেন থাকবে মানে? আমার মায়ের বয়স হয়েছে। মায়ের সেবা যত্নে তুমি এখানে থাকবে। আমি কি তোমার মাকে বিয়ে করেছি? মুখ সামলে কথা বলো হেমা। দীপু ধমকে উঠল। তারপর হেমার হাতের মুঠো থেকে জোর করে শার্টের কলারটা ছাড়িয়ে নিল দীপু। হেমার চোখের জল মুছে বলল, আমি কিন্তু এখানে থাকবো না। দীপু দৃঢ় কণ্ঠে বলল, এখানেই থাকতে হবে তোমাকে। বিয়েটা আমার ইচ্ছেতে আমি কিন্তু করিনি। মায়ের কথা রাখতেই তোমার মতো মেয়েকে বিয়ে করেছি। আমার মা যেহেতু তোমাকে এখানে থাকতে বলেছে, তোমাকে এখানেই থাকতে হবে। রাগে হেমার শরীর চিরবির করে উঠল। মরিয়া হয়ে বলল, থাকবো না, থাকবো না, থাকবো না আমি। তুমি না আমার জামাইবাবুকে বলেছিলে যে আমাকে তোমার সাথে নিয়ে রাখবে? সে তো কথার কথা বলেছিলাম। প্রচণ্ড আক্রোশে হেমা অস্ফুট স্বরে বলল, মিথ্যুক। সে তুমি যা ভেবে খুশি থাকো। রাগে কাঁপতে কাঁপতে দীপুর হাতটা ধরে নিজের গলায় শক্ত করে চেপে ধরল হেমা। কম্পিত কণ্ঠে বলল, বেশ, চলে যাওয়ার আগে আমাকে মেরে রেখে যাও, তিলে তিলে মারার থেকে। এভাবে মরে যাওয়া অনেক শ্রেয়। দীপু দাঁতে দাঁত চেপে বলল, খুব মরার শখ হয়েছে বুঝি তোমার? হ্যাঁ হ্যাঁ, আমি মরে যেতে চাই। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। ঠাকুরপো। অসময়ে মালতীকে দেখে গা জ্বলে গেল হেমার। এসে থেকে এই মহিলার ভাব গতি একদম ভালো লাগছে না। দীপুর প্রতিটা বিষয়ে আগ বাড়িয়ে এমনভাবে হস্তক্ষেপ করে মহিলা যেন দীপু ওনার দেবর না, সম্পর্কে শুধু বরই হয়। দীপু অবশ্য এই মহিলাকে খুব একটা পাত্তা দেয় না, তবে পুরুষ মানুষের মন তো ঘুরতে কতক্ষণ। হেমা চেঁচিয়ে বলল, কি হয়েছে? আশ্চর্য তো, তুমি মেজ বৌদির সাথে এভাবে কথা বলছো কেন হেমা? তো কিভাবে কথা বলবো? ওনারা আমার সাথে ভালো ব্যবহার করে না তো। সারাক্ষণ দুই কুটনি বউ শাশুড়ি কথার ওপরে রাখে আমাকে। কাজের তো শেষ নাই, একটার পর একটা হুকুম করার জন্য মুখিয়ে থাকে। আর খাওয়ার ব্যাপারে আর কি বলবো, ভালো খাবার তো এরা আমাকে দিতেই চায় না। তাও তো চুরি করে খাও তুমি। মুখ সামলে কথা বলো দীপু। আমি গরিব হতে পারি, কিন্তু চোর না। এরা সবসময় আমার নামে মিথ্যা অপবাদ দেয়, আর তুমিও কাপুরুষের মতো এদের প্রত্যেকটা কথা বিশ্বাস করো। আমাকে কষ্ট দিচ্ছ তো দাও, যত খুশি কষ্ট দাও। এমন না হয় যে একদিন এই দিনগুলোর জন্য আবার আফসোস করো না। অনুশোচনায় দগ্ধ হয়ে না। দীপু বিরক্ত হয়ে বলল, তুমি চুপ করো তো। মেজ বৌদি, তুমি যেন কি বলছিলে? একটু আমার ঘরে আসবে ঠাকুরপো। হেমার রাগ মাথায় উঠে গেল। চাপা কণ্ঠে বলল, আপনার ঘরে গিয়ে কী করবে ও? বয়স তো আপনারও কম হলো না। ছেলে মেয়ে দুটো তো বড় হয়ে গেছে। এই বয়সেও আপনার হাঁটুর বয়সী দেবরের সাথে এত ন্যাকামি কিভাবে করেন আপনি? অসহ্য। আমাকে রাগিও না হেমা, বড়দের সম্মান করতে শেখো। মা ঠিকই বলে, বেয়াদব মেয়ে মানুষ কোথাকার। মালতী মন খারাপ করে বলল, থাক ঠাকুরপো, তোমাকে আর আমার ঘরে আসতে হবে না। তোমার বউ পছন্দ করে না। তুমি চলো তো মেজো বৌদি, ওর কথা কে শুনবে? হেমা ওদের পিছু পিছু যেতে নিল। মাঝপথে দীপালি হেমাকে থামিয়ে দিল। কড়া কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ তুমি? রান্নাঘরে যাও, সবজিগুলো কেটে কুটে নাও, দুপুরে রান্না চাপাতে হবে। আমিই পারবো না। তোমাকে তো বসিয়ে বসিয়ে খাওয়ানোর জন্য আমার ছেলের বউ করে আনেনি। কাজ না করলে খাওয়া বন্ধ। কেন? আমি কি আপনাদের বাড়ির কাজের লোক নাকি যে কাজ না করলে খেতে দেবেন না? ছোট লোকের বংশ। এই মেয়ে, এই, মুখ সামলে কথা বলো, নাহলে থাপ্পড় মেরে তোমার কান গরম করে দেবো। উচিত কথা বললেই তো আমাকে মারতে ইচ্ছা করে না। কথা না বলে চুপচাপ রান্না করে যাও। আমি যাব না। বাড়ির বউ করে এনে কাজের লোকের মতো রাখতে চাইলে তো হবে না। দিন পাল্টেছে। কে তোমাকে বাড়ির বউ করে এনেছে? নিজের শরীর জ্বালা মেটাতেই তো আমার ছেলের হাত ধরে পালিয়ে এসেছো। বেশরম মেয়ে মানুষ কোথাকার। বয়স হলে কি হবে, এই মহিলার মুখের ভাষা যে এত জঘন্য, হেমার আর কথা বলতে রুচি হলো না। হেমা চুপচাপ মালতীর ঘরের দিকে ছুটে গেল। দীপু খাটের ওপর পা দুলিয়ে বসে আছে। মালতী নাড়ুর বয়ামটা হাতে দোহায় বাহানায় দীপুর হাত দুটো ধরে রেখে হাসি মুখে কথা বলছে। এই দৃশ্যটুকু সহ্য হলো না হেমার।
ছুটে গিয়ে মালতীর চুলের মুঠি ধরে ঘোরাতে ইচ্ছা করছে। হেমা আর এক মুহূর্ত দাঁড়ালো না। ওদের শোবার ঘরে গিয়ে নিজেও ব্যাগ গোছাতে লাগলো। দীপু যত যাই বলুক, হেমা কিছুতেই এখানে থাকবে না। হয় আজ দীপুর সাথে চলে যাবে, না হলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে। অনেক হয়েছে সংসার সংসার খেলা, আর ভালো লাগছে না। এই অসুস্থ পরিবেশে থাকতে থাকতে হেমা পুরোপুরি পাগল হয়ে যাবে। দীপু ঘরে এসে হেমাকে ব্যাগ গোছাতে দেখে ভ্রু কুচকে বলল, কি করছো তুমি? চোখে দেখতে পারছো না? চোখে দেখেই তো বলছি, ব্যাগ গোছাচ্ছ কেন? তোমার সাথে যাবো তাই। আমি তো তোমাকে আমার সাথে আজ নেব না। তুমি না নিলেও আমি আজ যাব। কোথায় যাবে তুমি? যেদিকে দু চোখ যায়। দীপু হেমার হাত থেকে ব্যাগটা ছো মেরে কেড়ে নিল। ফ্লোরে ব্যাগটা আছড়ে ফেলে বলল, ঠ্যাং ভেঙে গুড়িয়ে রেখে দেবো। এছাড়া আর কি পারো তুমি, কাপুরুষ কোথাকার? হেমার চুলের মুঠি আটমকাই টেনে ধরল দীপু। ব্যথায় কুঁকড়ে গেল হেমা। হেমার মুখের খুব কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে দীপু বলল, কথায় কথায় আমাকে কাপুরুষ বলার মজা আজ ভালো করে বোঝাবো তোমাকে। ঘরের ছিটকানি লাগিয়ে দিয়ে হেমাকে চট করে কোলে তুলে নিল দীপু। হেমা ছটফট করতে লাগলো। দীপু আচমকা হেমাকে বিছানায় আছড়ে ফেলল। হেমা ব্যথা পেয়ে চিল্লিয়ে উঠল। দীপু ছুটে গিয়ে হেমার পেটের ওপরে চেপে বসল। হেমার দম যায় যায় অবস্থা। দীপুকে ঠেলেও এক বিন্দু পরিমাণ সরাতে পারল না হেমা। দীপু হেমার বুকের আঁচলটা ছুঁড়ে ফেলল। হেমা চিৎকার করে উঠল। দীপু হেমার দুই হাত শক্ত করে বিছানার সাথে চেপে ধরে হেমার মুখের খুব কাছে মুখ নিয়ে গেল। হেমা অতিরিক্ত রাগে ক্ষোভে দীপুর মুখে থুতু ছিটাল। এতে যেন দীপু আরও ক্ষেপে গেল। হেমা গলায় মুখ ডুবিয়ে এত জোরে কামড় বসিয়ে দিল, অসহ্য ব্যথায় হেমার চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে ফেলল। হেমার গলায় 4টে দাঁত বসে গেছে, হালকা রক্তও বেরোচ্ছে। রক্ত দেখে দীপু দীর্ঘশ্বাস ফেলল। আলতো করে হেমার গলায় ঠোঁট ছোঁয়ালো। হেমার শরীর শক্ত হয়ে উঠল। ভালোবাসার মানুষটাকে ঘৃণা করার অনুভূতি যে কি বিদঘুটে, তা যদি দীপু ভুল করেও একবার বুঝত, জীবনেও হেমাকে এতটা কষ্ট দিত না। দীপু হেমার ওপর থেকে সরে গেল। হেমা অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বিদ্রূপ করে বলল, দম শেষ? শিক্ষা হয়নি এখনো? তোমার মতো কাপুরুষ আর কি পারবে? বউকে মারধর করা ছাড়া তো আর কিছুই পারিস না তুই, জানোয়ার অমানুষ কোথাকার। হেমার গা জ্বালানো কথা শুনে দীপুর ব্রহ্মতালে জ্বলে গেল। সিগারেট ধরিয়ে হেমার বিশেষ বিশেষ জায়গায় সিগারেটের আগুন ঠেসে ধরে পুড়িয়ে দিতে লাগলো। তাতেও ক্ষান্ত হলো না দীপু। বিড়বিড় করে বলল, অনেক সহ্য করেছি তোকে, আর করব না। তোদের জন্যই আমার দাদা মারা গেছে, অথচ তোকে এতদিন কিচ্ছু বলিনি। এখন বলবো, হাড়ে হাড়ে বোঝাবো আমি কি জিনিস। দীপু ঝাঁপিয়ে পড়ল হেমার ওপরে। তীব্র জ্বলনী অসহনীয় ব্যথায় হেমার জ্ঞান হারানোর জোগাড় হলো। বেঁচে থাকলে এই মানুষটাকে কখনো ক্ষমা করে না হেমা, কখনোই না। একসময় ক্লান্ত হয়ে হেমাকে ছেড়ে দিল দীপু। বিছানা থেকে উঠে গিয়ে শার্ট প্যান্ট পরে নিল। তখন সিগারেটের আগুন হেমার শরীরের আনাচে কানাচে চেপে ধরায় ফোসকা পড়ে গেছে। সেই ফোসকাগুলো আবার ধস্তাধস্তি করতে গিয়ে গলেও গেছে। হেমার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, ব্যথায় গোঙাচ্ছে হেমা। দীপুর একটুও মারা হলো না। ব্যাগটা তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল দীপু। হেমা চলে যাওয়ার পর কিছুদিন বাবা মায়ের সাথে থেকেছে হৈমন্তী। 3 দিন আগে কৌশিকদের বাড়িতে ফিরে এসেছে। হেমার ঘটনার জের ধরে বিনা আকারে ইঙ্গিতে প্রায় ঠেস মেরে হৈমন্তীকে কত কিছু বলে। হৈমন্তী উত্তর দেয় না। চুপচাপ বিনার গা জ্বালানো কথাগুলো শোনে, তবে পাত্তা দেয় না। আজ স্কুল ছুটির পর স্কুল থেকে বের হতে একটু দেরি হয়ে গেল। বাসায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা লেগে গেল। হৈমন্তী হাত মুখ ধুয়ে ঘরে চলে গেল। কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, জ্বর, মাথা ব্যথা, আর শরীরটাও খুব ম্যাচম্যাচ করছে। ঘরের দরজা চাপিয়ে হৈমন্তী ক্লান্ত শরীরে ভরা সন্ধ্যাবেলা বিছানায় শরীর এলিয়ে দিল। ভুল হলো, ঘরের লাইটটা জ্বেলে দেওয়া উচিত ছিল। উফ, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, শরীর জুড়ে অলসতা। এখন আর উঠে ঘরের লাইটটা জ্বেলে দিতেও ইচ্ছে করছে না। হৈমন্তীর তন্দ্রা ভাব এসে গিয়েছিল। খুব মিষ্টি একটা ঘ্রাণ হৈমন্তীর নাকে এসে লাগছে। এই ঘ্রাণটা খুব চেনা চেনা লাগছে। আগেও কোথাও যেন একটা অনুভব করেছে, ঘ্রাণের তীব্রতা বাড়ছে। ঘ্রাণের উৎস খুঁজতেই হৈমন্তীর চোখ মেলে তাকালো। ঘরের মেঝেতে মোমবাতি জ্বলছে। মোমবাতি থেকেই এত সুন্দর ঘ্রাণ বাতাসে ভেসে বেড়াচ্ছে। হৈমন্তী ভয়ার্ত চোখে মোমবাতির দিকে তাকালো।
হৈমন্তীর স্পষ্ট মনে আছে ঘরে আসার সময় ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। তাহলে মোমবাতিটা জ্বেলে দিল কে? এই মোমবাতিগুলো শুধু কৌশিক বাসায় থাকলেই তো রাতে সবসময় জ্বেলে রাখতো। এখন তো কৌশিক নেই, তাহলে তো এই কাজ কে করলো? রাত হয়ে গেছে, ঘরটা বেশ অন্ধকার, শুধু মেঝেতে যতটুকু জায়গা জুড়ে মোমবাতি জ্বলছে। ততটুকু জায়গায় আলো। হৈমন্তীর ভয় ভয় করছে। হৈমন্তী ভয়ে ভয়ে বিছানা থেকে উঠে গিয়ে ঘরের লাইট জ্বেলে দিল। বিছানার দিকে চোখ পড়তে ভূত দেখার মতো চমকে উঠল হৈমন্তী। হতভম্ব ভাব কাটিয়ে উঠে অনেকক্ষণ সময় লাগলো। কৌশিক কাত হয়ে বিছানার অপর পাশে শুয়েছিল, মুখে হাসি লেগে আছে। হৈমন্তীর দিকে তাকিয়ে আস্তে করে উঠে বসল কৌশিক। দুই হাত দুই দিকে প্রসারিত করতেই হৈমন্তী দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল কৌশিকের বুকে। ফুপিয়ে উঠে বলল, তুমি কখন এসেছ? বিকালে। তুমি কাঁদছো কেন? আমাকে দেখে খুশি হওনি? হৈমন্তী কৌশিকের বুকে মুখ বুজে বিড়বিড় করে বলল, খুব খুশি হয়েছি। কৌশিক দুই হাতের আজলায় হৈমন্তীর গাল দুটো আলতো করে তুলে ধরল। হৈমন্তীর ভেজা চোখের পাতায় ঠোঁট ছোঁয়াতেই হৈমন্তীর বুকের ভেতর কাঁপন ধরে গেল। আবারও মুখ লুকালো কৌশিকের বুকের ভেতরে। নিঃশ্বাসের গতিবেগ বেড়ে গেছে। কৌশিক হৈমন্তীকে আর একটু গভীরভাবে জড়িয়ে ধরে বলল, কেমন সারপ্রাইজ দিলাম? উফ, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি তুমি আমার এত কাছে। আমি আমি তোমাকে স্পর্শ করতে পারছি। তোমার বুকের ধুকপুকানি কান পেতে শুনতে পাচ্ছি। তোমার শরীরে গন্ধ অনুভব করছি। আমাকে তো বলতে পারতে যে তুমি আজ আসবে। বললে কি আর সারপ্রাইজ হতো মিসেস? অনেকগুলো দিন পর কৌশিকের মুখে মিসেস ডাক শুনে হৈমন্তীর মনটা আত্মতৃপ্তিতে ভরে গেল। কৌশিককে এতটা কাছে পেয়ে হৈমন্তীর যে কী ভালো লাগছে, ইচ্ছে করছে সারা জীবন মানুষটার বুকে মুখ গুজে নিঃশ্বাসের শব্দ শুনতে। কৌশিক হৈমন্তীকে কোলে তুলে নিতেই হৈমন্তীর হুঁশ ফিরল। লাজুক হেসে বিড়বিড় করে বলল, কি করছো? কৌশিক তখনও ঘোর লাগা দৃষ্টিতে হৈমন্তীর মুখ মানে তাকিয়ে আছে। বিছানার দিকে যেতে যেতে ফিসফিস করে বলল, চুপ, আর একটাও কথা না। হ্যালো দীপু, কোথায় তুই? আমি তো গাড়িতে। কেন, কি হয়েছে মা? তুই গাড়ি থেকে নাম, শিগগির বাড়ি চলে আয় বাবা। মায়ের কাঁপা কণ্ঠস্বর শুনে দীপু চমকালো। ভীতু কণ্ঠে বলল, কি হয়েছে মা? দীপালির শরীর কুলকুল করে ঘামছে। বোধহয় অতিরিক্ত ভয়ে প্রেশার বেড়ে গেছে। দীপুকে যে কিভাবে কথাটা বলবে বুঝতেই পারছে না দীপালি। দীপালি কাঁপা হাতে ফোনটা কানের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরল। ভয় জড়ানো কণ্ঠে বলল, তোর বউ ফাঁস নিয়েছে, শিগগির বাড়ি চলে আয় দীপু। দীপু বুকের ভেতর কামড়ে ধরল। চিৎকার করে বলে, এসব কি বলছো তুমি? দীপু কিভাবে যে বাড়ি পৌঁছলো তা দীপু নিজেও জানে না। উফ, বিপদের পথ ফুরায় না কেন? বাড়িতে গিয়ে হেমাকে জীবিত অবস্থায় দেখবে তো দীপু? না, আর কিছু ভাবতে পারছে না দীপু। দু চোখ ঝাপসা হয়ে যায়। বুকের ভেতর চাপ ধরে আসছে। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। দীপু যখন বাড়ি পৌঁছালো তখন রাত নেমে গেছে, চারপাশের অন্ধকারে ঢাকা। দীপু কলিং বেল দিল। উত্তেজনায় দীপুর হাত থরথর করে কাঁপছে। বরদা দরজা খুলে দিল। দীপু ভীতু কণ্ঠে বলল, হেমা হেমা ঠিক আছে তো? বরদা কোনো কথা বলল না, দরজা থেকে সরে দাঁড়ালো। দীপু হেমাকে ডাকতে ডাকতে উদ্ভ্রান্তের মতো ছুটে গেল। হেমার মাথায় এখনও জল ঢালা হচ্ছে। গলায় ফাঁসের দাগ বসে রক্ত জমাট বেঁধে গেছে। হেমার চোখ দুটো বন্ধ করে চুপটি করে শুয়ে আছে। চোখের কোণে বেয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। হেমা বেঁচে আছে, বেঁচে আছে হেমা। হেমাকে দেখে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল দীপু। হেমাকে জীবিত অবস্থায় শুয়ে থাকতে দেখে দীপুর জানে প্রাণ ফিরে এলো। বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিল। দীপুর হাতটা অসম্ভব কাঁপছে। কাঁপা হাত হেমার মাথায় রাখল। মালতী তখন হেমার মাথায় জল ঢালছে একটা সুতির গামছা ভিজিয়ে। হেমার গলা দিয়ে রেখেছে। দীপু আস্তে করে হেমাকে ডাকলো। হেমা সাড়া দিল না। দীপু সবার মুখের দিকে এক পলক তাকালো। সবার মুখ থমথমে, কেউ কোনো কথা বলছে না। দীপুর রাগ হয়ে গেল। চাপা কণ্ঠে বলল, তোমরা কেউ কিছু বলছো না কেন? বলবে তো কি হয়েছিল? হঠাৎ ফাঁস নিতে গেল কেন হেমা? দীপালি আঁচলে মুখ চেপে ঝরঝর করে কেঁদে দিলেন। দীপালির চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মহিলা প্রচুর ভয় পেয়েছে।
দীপালি প্রাণপণে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। দীপুর মাথায় হাত রাখলো, বলল, শান্ত হ বাবা। শান্ত থাকার মতো কি কাজ করেছে হেমা? আজ ওর যদি কিছু হয়ে যেত আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না মা। বরদা দেবুকে ধমকে উঠল, কড়া কণ্ঠে বলল, এখন কেন তো অস্থির হচ্ছিস তুই? কতবার তোকে বলেছি শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করিস না। দীপঙ্করের মৃত্যুর জন্য এই মেয়েটা কোনোভাবেই দায়ী না। তারপর তো তোরা কেউ আমার কথা শুনিসনি, জেদ করে এই মেয়েটাকে বিয়ে করেছিস। বিয়ে করেছিস ভালো কথা, যা হবার তো সে হয়েই গেছে। এখন মন দিয়ে সংসার কর। তাও না, একরত্তি মেয়েটাকে দিনের পর দিন তোরা সবাই মিলে কষ্ট দিচ্ছিস আর নির্যাতন করছিস। ওর মরে যাওয়াই ভালো ছিল। বর্দার কথা শুনে দীপুর বুকের ভেতর কামড় ধরল। মালতীর দিকে তাকিয়ে বলল, হেমার সাথে কি হয়েছিল মেজ বৌদি? মালতী একবার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকালো, তারপর চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিয়ে হেমার মাথায় জল ঢালায় মনোযোগ দিল। দীপুর বড় বৌদি আর চুপ থাকতে পারল না, দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি চলে যাওয়ার পর মায়ের সাথে তোমার বউয়ের ঝগড়া লেগেছিল। মা রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি, ঝগড়ার এক পর্যায়ে তোমার বউকে ইচ্ছে মতো মেরেছে মা। মায়ের হাতে মায়ের খেয়ে তোমার বউ জেদ করে এই বাড়ি ছেড়ে চলে যেতে যাচ্ছিল, তা যেতে দেয়নি ওরা, ঘরবন্দি করে রেখেছিল। হেমা ছোট মানুষ, রাগ কন্ট্রোল করতে পারেনি, পরনের কাপড় খুলে ফাঁসির দড়ি বানিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়তে নিয়েছিল। ভাগ্য ভালো ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে নেয়নি। মালতী অনেকক্ষণ হেমার কোনো সাড়া শব্দ না পেয়ে কৌতূহলবশত ঘরে গিয়ে দেখে তোমার বউ ফ্যানের সাথে ঝুলছে। ভয়ে মালতী এক চিৎকার দিয়ে হন্তদন্ত পায়ে খাটে উঠে তোমার বউয়ের পা দুটো জাপতে ধরেছে। মাকে চিৎকার করে ডাকে। মাই আমাদের সবাইকে ফোন করে ডেকে এনেছে। তোমার বরদা দড়ি কেটে হেমাকে নামিয়েছে। ভাগ্যিস ফাঁস নেওয়ার সাথে সাথে তোমার বউকে মালতী দেখে ফেলেছিল, না হলে যে এতক্ষণে কী হয়ে যেত। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।